হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেন্ডলি স্টাডি সেন্টার। তো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। যাই হোক, কিছুটা সমস্যার কারণে আমি বেশ কিছুদিন কোনো ভিডিও দিতে পারিনি। তো চলো আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্র্যাকশনস, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ভগ্নাংশ। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আর এই বিষয়টা খুবই একটি ইম্পর্টেন্ট। কারণ যে কোনো অঙ্ক করতে গেলে যেখানে ভগ্নাংশ দেখা যায়, ভগ্নাংশে বিশেষ করে যোগ বিয়োগ, সেখানেই এই ফ্র্যাকশন যে অধ্যায়টা সেটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাইরে সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। দেখো ভগ্নাংশটা কি, যদি আমি এখানে 2/3 লিখে থাকি তাহলে এটা হচ্ছে কি একটা ভগ্নাংশ। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ মানে আমরা এটা বলতে পারি যে ভাগেরই একটা অংশ। ঠিক আছে, কিরকম, যদি আমি এখানে লিখে থাকি 2/3, ঠিক আছে, 2/3 যদি আমি লিখে থাকি তার মানে কি, এই 3 দিয়ে 2 কে কি করতে হবে, 3 দিয়ে 2 কে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টাকে আমরা এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, এইভাবেও লিখতে পারি 2/3 বা 2/3। তো দেখো এইটা যেমন লেখা আছে এটাও তো সেই একই রকম লেখা আছে। আচ্ছা, এটা লিখলাম কোথা থেকে, এই অংশটার থেকে আমরা এটা লিখেছি, তাই তো। তো এই জন্য আমি বললাম যে এটা হচ্ছে কি ভাগেরই অংশ, যাকে আমরা ভগ্নাংশ বলে থাকি বা ফ্র্যাকশন বলে থাকি। ঠিক আছে, এবার দেখো এই ভগ্নাংশ কয়েক রকমের হয়, যেটা আমাদের জানা একটু দরকার আছে। তো যেহেতু আমরা বেসিক থেকেই শিখবো সবকিছু, ঠিক আছে, তো সবকিছু নিয়ে আলোচনা হবে এখানে কম বেশি। ঠিক আছে, দেখো ভগ্নাংশ যদি প্রথম কথা বলি তাহলে হয়, প্রথমটা হয় প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশটা কি করে চিনবো যে এটা প্রকৃত ভগ্নাংশ কিংবা এটা প্রকৃত ভগ্নাংশ নয়? ঠিক আছে, এটা চিনতে গেলে দেখো, যদি আমি এখানে এরকমটা লিখে থাকি, দেখো দুটো ভগ্নাংশ লিখেছি, একটা লিখেছি 2/3 আর একটা লিখেছি 4/2। ঠিক আছে, আর সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে উপরে যে থাকে না তাকে আমরা লব বলি, নিচেই যে থাকে তাকে আমরা কি বলি, হর বলে থাকি। ঠিক আছে, যদি এইটা তোমাদের মনে না থাকে তাহলে এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, যখন আমরা বর্ণগুলো পড়ে থাকি, ক খ যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো যদি আমরা পড়ে থাকি, দেখো ফার্স্টে আমরা ল পাই, তারপরে গিয়ে আমরা হ পাই। ঠিক আছে, আবার যখন আমরা এই অংশটা বা এই ভগ্নাংশটা পড়ছি তখন কিভাবে পড়ছি, 4/2 বা 4/2, এভাবেই তো পড়ে থাকি। তাহলে দেখো এদিকে পড়তে গেলে প্রথমে কি আসছে, 4 আসছে, পরে আসছে 2। ঠিক আছে, আবার যখন আমরা ক খ পড়ছি তখন দেখো ফার্স্টে আমরা কি পেয়ে থাকি, ল, তারপরে পেয়ে থাকি হ। তো এদিক থেকে আমরা এভাবে মনে রাখতে পারি যে যখন আমি ভগ্নাংশটা পড়ছি তখন তো 4/2 বলছি, আবার যদি এইভাবে পড়ি আমরা বর্ণ দিক থেকে যদি পড়ে থাকি তাহলে ফার্স্টে ল পাই, পরে গিয়ে হ পাই। ঠিক আছে, তার মানে আমরা এটা বলতে পারি যে উপরেরটা লব, নিচেরটা হর, এভাবে তোমরা মনে রাখতে পারো। হয়তোবা অনেকের এটা নিয়ে সমস্যা হতে পারে, তো সেই জন্য এটা আমি বললাম। ঠিক আছে, এবার দেখো, তো এখানে প্রকৃত ভগ্নাংশ চেনার উপায় যেটা আছে, আমি দেখো দুটো ভগ্নাংশ লিখেছি, একটা ভগ্নাংশ লিখেছি 2/3, একটা ভগ্নাংশ লিখেছি 4/2। ঠিক আছে, এর মধ্যে কোনটা প্রকৃত হবে সেটা চিনতে গেলে তোমাদের এটা মনে রাখতে হবে যে নিচেই যে বড়, ঠিক আছে, নিচেই যে বড় মানে নিচেই যদি বড় সংখ্যাটা থাকে এবং উপরে যদি ছোট সংখ্যাটা থাকে তাহলে সেটাই হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, বোঝা গেছে। দেখো তাহলে এইখানে 2/3 লিখেছি, তো নিচেই যে হর আছে এই হর, ঠিক আছে, এই হরটা তো বড় এবং এই উপরে যে আছে লব, লবটা তো ছোট, তাহলে আমরা এইটাকে কি বলবো, এইটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবং যদি এইটের কথা বলি দাদা, তাহলে এইটা কি হবে, তাহলে এইটা হবে অপ্রকৃত, এই ভগ্নাংশ যেটা হবে এটা হচ্ছে অপ্রকৃত, অপ্রকৃত ভগ্নাংশ হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে প্রকৃত ভগ্নাংশ কিভাবে বুঝবো, যে নিচেই বড় থাকবে, বড় সংখ্যাটা নিচেই থাকবে, উপরে থাকবে ছোট সংখ্যাটা, তাহলে আমরা বুঝবো যে এটা প্রকৃত ভগ্নাংশ। আর যদি ঠিক তার বিপরীত হয়, বিপরীত কি, এই যে নিচেই যদি ছোট থাকে সংখ্যা আর উপরে যদি বড় সংখ্যা থাকে তাহলে এটা আমরা বলবো যে অপ্রকৃত সংখ্যা। ঠিক আছে, এভাবে যদি মনে না থাকে তাহলে এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, যে সব থেকে বেটার, দেখো আমরা যদি কোনো কিছু সাজাই, ঠিক আছে, মনে করো এই একটা পাথর, এই বড় পাথরের উপর আমি একটা ছোট একটা পাথর রাখতেই পারি, ঠিক আছে, থাকবে। প্রকৃতিতে কিন্তু এমনটা অনেকই দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই দেখা যায় প্রকৃতিতে, যে বড় জিনিসের উপর ছোট জিনিস দাঁড়িয়ে আছে।
ঠিক আছে। কিন্তু দেখো, যদি এমনটা হয় যে ছোট জিনিসের উপর বড় জিনিস এরকম আছে, এরকমটা কিন্তু খুব কমই দেখা যায়, ঠিক আছে, বা অপ্রকৃতি মানে অপ্রাকৃতিক যাকে বলে থাকি। তো সেই দিক থেকে এভাবে মনে রাখতে পারো যে প্রকৃতিতে, ঠিক আছে, যেমন বড় কোনো স্তূপের উপর ছোট একটা স্তূপ দেখাই যায়, ঠিক আছে, কিন্তু ছোট স্তূপের উপর বড় স্তূপ দেখা যায় না, এরকম ভাবেও তোমরা মনে রাখতে পারো। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ কি করে চিনবো? যে যেখানে নিচেই বড় মানে হরে বড় সংখ্যা এবং উপরে ছোট সংখ্যা, সেটাই হবে আমাদের প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। এবং যদি আমি বলি অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, এবার যে অপ্রকৃত ভগ্নাংশ, তখন কি বললাম যে উপরে কি থাকবে, উপরে বড় থাকবে আর নিচেই কি থাকবে, ছোট থাকবে, ঠিক আছে। উপরে আছে কত দেখে এই ভগ্নাংশ 25, নিচে আছে কত 13, ঠিক আছে। তো সেদিক থেকে এটা হলো কি অপ্রকৃত ভগ্নাংশ। বুঝতে পারলাম? আশা করি কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার দেখবো সরল ভগ্নাংশটা কি, ঠিক আছে। দেখো, সরল ভগ্নাংশ এখানে যে কোনো ভগ্নাংশকে বলা যেতে পারে। যেমন কোন ধরনের ভগ্নাংশ, যেমন যদি আমি এখানে লিখে থাকি 2/3, আবার যদি লিখে থাকি 3/2, দেখো এই দুইজনকেই আমরা সরল ভগ্নাংশ বলতে পারি, ঠিক আছে। শুধু এটা খেয়াল রাখতে হবে যে এখানে যেন এমন না থাকে, যে এমন যেন না থাকে যে 1/2/3 এমন যেন না থাকে, ঠিক আছে। এখানে যদি 1/2/3 এমনটা থাকে তাহলে কিন্তু সেটা সরল ভগ্নাংশ হবে না, ঠিক আছে। সরল ভগ্নাংশের ক্ষেত্রে এমন কোনো ইয়ে নেই। সরল ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় কিংবা ছোট হতে পারে, কিংবা হর বড় কিংবা ছোট হতে পারে, তাতে কোনো বিষয় না। এরকম থাকলে পরে আমরা সেটা কি বলতে পারি, যে এটি হচ্ছে আমাদের সরল ভগ্নাংশ, ঠিক আছে। বোঝাতে পারলাম? এবার দেখো, এবার হচ্ছে আমরা দেখবো মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, ঠিক আছে। একটা আছে লঘু ভগ্নাংশ, একটা আছে লঘু ভগ্নাংশ, ঠিক আছে। এই লঘু ভগ্নাংশটা কি করে চিনবো আমরা? দেখো, লঘু, লঘু মানে কি আমরা বলে থাকি, অ্যাকচুয়ালি আমরা যেটা জানি সেটা হচ্ছে ছোট, এমনটাই তো জানি। যখন লঘু ভগ্নাংশের কথা বলা হয় তখন খেয়াল রাখবে যে উপরে যে থাকবে সে থাকবে ছোট, নিচে যে থাকবে সে হচ্ছে বড়, ঠিক আছে। এটা, কিংবা যদি আমরা এমনটা লিখে থাকি যে 9/12 আর এদিকে লিখলাম 2/3, এই দুটোই হবে আমাদের লঘু ভগ্নাংশ, ঠিক আছে। যদি লঘু ভগ্নাংশের কথা কখনো বলে থাকে তাহলে এটা জানবে যে 2/3 মানে উপরে বড়, বা লব, সরি, উপরে বলছি, লবটা ছোট হবে, নিচে যে হর আছে সেটা বড় হবে, ঠিক আছে। তাহলে এরকম দেখলে আমরা কি বুঝবো, যেটা হবে লঘু ভগ্নাংশ, ঠিক আছে। আরেকটা থাকে সেটা হচ্ছে গুরু ভগ্নাংশ, ঠিক আছে। আমি দুটো একই জায়গায় লিখি তাহলে বুঝতে ভালো হবে। একটা হচ্ছে গুরু ভগ্নাংশ, ঠিক আছে। গুরু ভগ্নাংশ কি করে চিনতে হবে? গুরু ভগ্নাংশের ক্ষেত্রে সবসময় উপরে বড় থাকে, নিচেই ছোট থাকে, ঠিক আছে। তাহলে গুরু ভগ্নাংশ এটা হবে, এবং এটাও আমাদের কি হবে, গুরু ভগ্নাংশই হবে। দেখো, গুরু ভগ্নাংশ তাহলে উপরে বড় মানে লব বড়, নিচে হর যে সে থাকবে ছোট। এখানে আমি দুটো লিখেছি, এই দুটোই হবে কি আমাদের গুরু ভগ্নাংশ। যদি এরকম ভাবে মনে না থাকে তাহলে এটা মনে রাখো, যেহেতু আমি সনাতনী, তো দেখো আমাদের ধর্মে একটা ইয়ে আছে যে যখন আমাদের বাড়িতে গুরুদেব আসে, ঠিক আছে, তখন আমরা গুরুদেবকে সর্বদা উপরের স্থানে দিই, ঠিক আছে। তাদের মানে গুরুদেবের জায়গাটা সবসময় উপরের স্থানে থাকে, ঠিক আছে। বিশেষ করে যখন যারা মন্ত্র দেয়, ঠিক আছে, তাদেরকে কি বলা হয়, গুরুদেব বলে থাকি আমরা। কিংবা মা বাবা তো আমাদের গুরুদেবই হচ্ছে, তো সবসময় আমরা চেষ্টা করি যে তাদের উপরের স্থানটা দিতে, ঠিক আছে। তার মানে যে বড় হচ্ছে তার স্থানটা সবসময় উপরে দেওয়ার চেষ্টা করি। তার মানে কি, যেটা বলতে হবে যে আমাদের থেকে আমাদের যারা গুরুদেব হয় তাদেরকে আমরা কি বলি, সর্বদা উপরের স্থানটা দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো এইখানে সংখ্যার ক্ষেত্রে যদি দেখে থাকি, দেখো 15 বড়, 7 ছোট, তো এদিক থেকে 15 উপরে আছে আর 7 দেখো ঠিক তার নিচে আছে, ঠিক আছে। তাহলে এভাবেও তোমরা মনে রাখতে পারো যে, ঠিক আছে, যে গুরু ভগ্নাংশ সেইগুলোই হবে যে উপরে যে থাকবে সে বড়, নিচে যে থাকবে সে হচ্ছে ছোট, তাহলে সেটা কি হবে, গুরু ভগ্নাংশ হবে। লঘু ভগ্নাংশ কখন হবে, যখন উপরে বড়, সরি, উপরে ছোট নিচেই বড়, তখন হবে লঘু, ঠিক আছে। লঘু ভগ্নাংশ তখন হবে। এভাবে তোমরা মনে রাখলে রাখতে পারো, ঠিক আছে। তাহলে লঘু ভগ্নাংশ বুঝতে পারলাম, গুরু ভগ্নাংশ বুঝতে পারলাম, ঠিক আছে। সরল ভগ্নাংশটাও গেল। এবার দেখো, আমি যেটার কথা বলবো
সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এটা যেটা হচ্ছে এটা মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশটা কেমন হয় দেখো, এইভাবে থাকে 1/2/3। ঠিক আছে, এইভাবে থাকে। তো এই ধরনের ভগ্নাংশকে আমরা কি বলবো? এই ধরনের ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। আর ভগ্নাংশের ক্ষেত্রে যখনই এরকম মিশ্র ভগ্নাংশ থাকে তখন তাকে কি করতে হয়, সরল ভগ্নাংশে আমাদের নিয়ে যেতে হয় অঙ্কটা করার সুবিধার্থে। অনেক সময় না নিয়েও হয়। ঠিক আছে, যে যেমনটা ভাবে করে থাকে। তো দেখো, এটা বলবো আমাদের কি মিশ্র ভগ্নাংশ, কিংবা যদি কেউ এইভাবে লিখে থাকে, ঠিক আছে, এটাও হবে আমাদের কি মিশ্র ভগ্নাংশ। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, দেখো এই মিশ্র ভগ্নাংশ অ্যাকচুয়ালি তৈরি হয় ভাগের থেকেই কিন্তু তৈরি হয়। ঠিক আছে, যেমন যদি আমি মনে করো, যদি এখানে লিখি যে 7কে আমি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে 3 দুগুণ কত হবে, 6 হবে, আমার ভাগশেষ 1 রয়ে যাবে কিনা। ঠিক আছে, তাহলে এই বিষয়টাকে আমরা কিভাবে লিখতে পারি, এই বিষয়টাকে, ঠিক আছে, এই যে 2 দিয়ে ভাগ করলাম কাকে, 7কে, তাহলে আমরা এই বিষয়টাকে এইভাবে লিখতে পারি যে 3 পূর্ণ, ঠিক আছে, 1/2। তাহলে দেখো এটা কি হয়ে গেল, মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। এবার এই যে 1/2 কেন লিখলাম, দেখো 2 দিয়ে 7কে ভাগ করার কথা ছিল, কিন্তু সম্পূর্ণরূপে তো ভাগ যায়নি, ভাগশেষে 1 রয়ে গেছে। তাহলে তো এই 1 সংখ্যাটাকেও 2 দিয়েই তো ভাগ করতে হতো, কিন্তু আমরা করিনি। করলে করা যেত, অবশ্যই করা যেত, কিন্তু আমরা তো করিনি। তো এইখানে এই 3 যদি বাদ দিই, তাহলে দেখো এখানে 1/2 এর মানে কি 2 দিয়ে 1কে ভাগ করতে হবে, সেই আকারে আমরা রেখে দিয়েছি। ঠিক আছে, এইভাবে এই মিশ্র ভগ্নাংশগুলো তৈরি হয়। ঠিক আছে, তো এই মিশ্র ভগ্নাংশ যেটা আছে, আশা করি বুঝতে পারলে। এবার যখন আমরা অঙ্ক করবো, এই মিশ্র ভগ্নাংশকে সরল ভগ্নাংশে পরিবর্তন করতে বলবে, অনেক সময় করতে হবে। তো তখন কি করব, দেখো এটা আমি একটা মুছে দিই। ঠিক আছে, প্রথমত যেটা আমি লিখেছি সেটা হচ্ছে কি 1/2/3। এটাকে যদি সরল করতে হয়, এর অ্যাকচুয়াল মানে হচ্ছে কি জানো, এখানে 1 প্লাস 2/3 আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে এর মেন মানে। যদি এটা শর্টকাটে করতে চাও তাহলে কি হবে, এই 3 গিয়ে এখানে গুণ হবে। ঠিক আছে, 3 গিয়ে এখানে একের সাথে গুণ হবে। 3 একের সাথে গুণ হওয়ার পর তাহলে কত হবে, 3 এককে 3। ঠিক আছে, এবার গুণফল যেটা হলো, দেখো গুণফল কত হলো আমাদের, 3 হলো গুণফল। এই 3 একের সাথে গুণ হলো, গুণফল হলো আমাদের 3। সেই 3 কি হবে, এবার উপরে যে থাকবে মানে লবে যে থাকবে তার সাথে কি হবে, যোগ হবে। তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 5/, এই নিচের 3 পরিবর্তন হবে না, 3 রয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 5/3। ঠিক আছে, তাহলে দেখো এটা এখন সরল ভগ্নাংশ হয়ে গেল তো। ঠিক আছে, এইভাবে এটা পরিবর্তন করতে হয়। যদি অন্য একটা উদাহরণ নিয়ে বলি, ঠিক আছে, 7/, মনে করো এখানে 9। ঠিক আছে, 7/9। এবার এই মিশ্র ভগ্নাংশটা, এটা তো মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশটা আমরা সরলে করতে যাই। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, আবার বলি, এইটার সাথে এইটা গুণ হবে। ঠিক আছে, 9 এর সাথে 2 কি হবে, গুণ হবে। 9 এর সাথে 2 গুণ হলে কত হবে, 18 হবে। এই 18 গিয়ে 7 এর সাথে কি হবে, যোগ হবে। ঠিক আছে, 18 গিয়ে 7 এর সাথে কি হবে, যোগ হবে। যোগ হলে আমাদের কত হবে, উপরে হবে 25, নিচে হবে আমাদের 9। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারলাম কত, যে এই অংশটাকে 2 পূর্ণ 7/9 কে আমরা লিখতে পারি 25/9। বুঝাতে পারলাম আশা করে, কারো কোনো সমস্যা নেই। এবার যদি বলো দাদা এটা তো না হয় শর্টকাট বলে, কিন্তু অ্যাকচুয়াল যে ডেসক্রিপশনে মানে ডেসক্রিপে যে ইয়েটা কি বলে নিয়মটা আছে সেটা কি। ঠিক আছে, তাহলে দেখো এটা কিরকম হবে, যে 2 যোগ 7/9 আমরা লিখতে পারি। ঠিক আছে, লেখার পরে কি হয়, দেখো 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে। আর যখনই দেখো ভগ্নাংশ থাকে আর যোগ আর বিয়োগ থাকে, তখন আমাদের কি করতে হয়, লসাগু বের করে যোগ করতে হয়। ঠিক আছে, দেখো 2 এর নিচে কিছু নেই, তাই আমরা ভেবে নিলাম কোনো সংখ্যার নিচে কিছু না থাকে, আমরা এক তো থাকেই থাকে। তাই 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, যোগ 7/9। তখন কি করতে হয়, নিচে যে থাকে, দেখো নিচে হরে কে কে আছে, 9 আছে এবং 1 আছে। তাহলে 9 আর 1 এর লসাগু বের করতে হয়। ঠিক আছে, 9 আর এলসিএম। ঠিক আছে, তাই 9 আর 1 এর লসাগু 9 হয়। ঠিক আছে, এবার 9 দিয়ে এই 9 কে কি করতে হয়, এই 1 দিয়ে 9 কে ভাগ করতে হয়। 1 দিয়ে 9 কে ভাগ করতে হয়, এই যে নিচে যে থাকে, হ্যাঁ, নিচে যে থাকে তাকে দিয়ে এই লসাগুকে ভাগ করতে হয়। তাহলে যদি আমি 1 দিয়ে 9 কে ভাগ করে থাকি, আমি 9 পাবো। এবার কি হবে, যে ভাগফলটা আমি পেলাম সেইটা গিয়ে এই 2 এর সাথে গুণ হবে। তাহলে 9 দুগুণ কত হবে, এখানে হবে 18। বুঝাতে পেরেছি? ঠিক আছে, এবার এখানে যোগ চিহ্ন আছে, এটা যোগ চিহ্ন হবে। দেখো এই 9 দিয়ে এবার এই 9 কে ভাগ করব, তাহলে 9 কে দিয়ে যদি 9 কে ভাগ করি আমি কত পাবো, 1 পাবো। তো সেই 1 কি হবে,
সাতের সাথে গুণ হবে, তাহলে 7 অক্ষে কত হবে আমাদের 7ই হবে, অন্য কিছু তো হচ্ছে না। এবার কি হবে, এই উপরেরটা যোগ করো, ঠিক আছে, তাহলে 18 আর 7 যদি আমরা যোগ করে থাকি তাহলে দেখো আমাদের কত হচ্ছে 25, আর এদিকে নিচেই 9। ঠিক আছে, তাহলে এই দেখো এইখান থেকে কি আসলো 25/9, আর আমরা শর্টকাটে যেটা বলেছিলাম সেটা একই আসলো 25/9। বুঝতে পারলাম, আশা করি কোনো সমস্যা নেই যে কিভাবে আসলো এটা। ঠিক আছে, চলো তারপরে দেখা যাক। তো আশা করি মিশ্র ভগ্নাংশ নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে না। মিশ্র ভগ্নাংশকে অনায়াসে আমরা সরল ভগ্নাংশে পরিণত করে নিতে পারবো। ঠিক আছে, এবার দেখো, এবার আসে আমাদের জটিল ভগ্নাংশ। এটা একটু ইয়ে হবে, ঠিক আছে, একটু ভালো করে বুঝে নিও। ঠিক আছে, জটিল ভগ্নাংশ, এ শুধু নামেই না, এ কিন্তু কাজেও জটিল। ঠিক আছে, একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখো জটিল ভগ্নাংশ কিরকম থাকে, মনে করো এখানে আমি লিখলাম 2/3, এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আবার ভাগে লিখবো, ঠিক আছে, কিরকম 3/4। ঠিক আছে, 3/4। দেখো উপরে যেটা লিখেছি 2/3, এটাও একটা ভগ্নাংশ। নিচে যেটা লিখেছি এটা হচ্ছে মেন ভাগ, হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে, এই যে যে ভাগটা, এই ভাগটা হচ্ছে মেন ভাগ। ঠিক আছে, আবার নিচে লিখেছি 3/4। ঠিক আছে, কিংবা এখানে এটা ভেবো না যে এই 3 এখানে লিখেছি, তা কিন্তু না, এখানে আমি অন্য কোনো সংখ্যা দিতে পারতাম, মনে করো 1। ঠিক আছে, আমি কিন্তু অন্য কোনো যে কোনো সংখ্যা দিতে পারতাম, সেটা বলে কথা না। তাহলে দেখো উপরে দিয়েছি 2/3 আর নিচে দিয়েছি 1/4। আমি ছোট্ট একটা উদাহরণ নিয়েছি, কারণ যেহেতু আমরা প্রথম করছি। ঠিক আছে, হঠাৎ করে যদি বড় সংখ্যা নিয়ে নিই তাহলে সমস্যা হবে, সেই কারণে আমি ছোট সংখ্যা নিয়ে দেখছি। ঠিক আছে, এবার দেখো এর মানে হচ্ছে কি, ভগ্নাংশকে আমরা আবার ভগ্নাংশে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি জটিল ভগ্নাংশ। এই ভগ্নাংশটা করার ক্ষেত্রে একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। শুধু আমি আগেই বললাম, এ শুধু নামেই না, এ কাজেও জটিল। ঠিক আছে, দেখো এই ধরনের ভগ্নাংশ সমাধান করতে গেলে কি করতে হবে সেটা ভালো করে বুঝে নাও। ঠিক আছে, কারণ এই ধরনের ভগ্নাংশ পরীক্ষায় আসবে। ঠিক আছে, পাবে, যখনই এক্সামে মানে এক্সামের জন্য প্রিপারেশন নেবে না তখনই এর ধরনের পাবে তুমি। ঠিক আছে, একদম পাক্কা। তো এই ক্ষেত্রে কি হয়, এই যে 3 আছে না, এই 3 নিচে এসে গুণ হয়। ঠিক আছে, এই 3 নিচে এসে কি হয়, গুণ হয়। ঠিক আছে, এই 3 নিচে এসে গুণ হয়, আর এই 4 উপরে গিয়ে গুণ হয়। ঠিক আছে, উপরে গিয়ে গুণ হয়, বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, আর এই যে প্রথম ভগ্নাংশ যদি এটা বলি, ঠিক আছে 2/3, আর দ্বিতীয় ভগ্নাংশ যদি 1/4 বলি, তাহলে এই 2 উপরে রয়েই যাবে, ও কোনো পরিবর্তন হবে না। এবং এই যে 1, ঠিক আছে, এই 1 ওখানে রয়েই যাবে, এরও কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, আচ্ছা প্রথমত এই মেন ভাগটা আমি এখানে দিয়ে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। কি করতে হবে, তাহলে উপরে 2 আছে তো 2 রয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এ কি বললাম, এই 4 নিচে আছে, সর্বপ্রথম নিচেই যে ভগ্নাংশ আছে তার হরে যে আছে 4, সেই 4 উপরে গিয়ে গুণ হবে। তাহলে এখানে লিখবো আমরা কত, 4, 2 গুণ 4 বা 2 × 4। ঠিক আছে, এবার কি হবে, দেখো নিচেই কি ছিল, নিচে তো 1 ছিল, তাই নিচেই 1 রয়েই যাবে। ঠিক আছে, এবার গুণ আসবে, এই 3 দেখো এখানে ভাগে ছিল না, তাই এই নিচে এসে কি হবে, গুণ হবে। মোদ্দা কথা হচ্ছে যে ভাগে আছে সে উপরে গিয়ে গুণ হবে, এখানে যে ভাগে আছে সে নিচেই এসে গুণ হবে। ঠিক আছে, উপরে যে ভাগে আছে সে নিচে এসে গুণ হবে, নিচেই যে ভাগে আছে সে উপরে গিয়ে গুণ হবে। আশা করি বোঝাতে পারলাম, কারোর কোনো সমস্যা নেই। তাহলে এবার এখান থেকে আমরা লিখতে পারি কত, যে 4 × 2 = 8 আর 3 × 3। ঠিক আছে, তাহলে এই যে জটিল ভগ্নাংশটা আমি যেটা লিখেছিলাম 2/3, তারপরে ভাগ 1/4 যেটা আমি লিখেছিলাম, সেটা থেকে আমরা কি বের করতে পারলাম, যে সর্বশেষ 8/3 আমরা বের করতে পারলাম। এটা হচ্ছে কি সরল হলো। এবার এই সরল থেকে আমরা আবার মিশ্র ভগ্নাংশটাও বের করতে পারি, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, চলো আরেকটা উদাহরণ নিয়ে যে একটু বড়। ঠিক আছে, দেখো যদি আমি এখানে এটা নিই যে 7/9 ভাগ 11 ভাগ 8। চলো এটা যদি আমি নিয়ে থাকি, ঠিক আছে, তো এইটা কি হলো, এইটা যে এই যে ভাগ চিহ্নটা, এটা হলো মেন ভাগ। ঠিক আছে, এটা হলো কি মেন ভাগ। তো উপরে ভগ্নাংশ 7/9 দিয়েছি, নিচে দিয়েছি কি 11/8। তাহলে এই ভগ্নাংশটা কি হলো, জটিল ভগ্নাংশ। এটাকে আমরা কিভাবে সমাধান করব, উপরে যে 7 সেই 7 উপরে রয়ে যাবে, এই যে 7 উপরে রয়ে যাবে, 9 দেখো ভাগে আছে, 9 নিচে এসে কি হবে, গুণ হবে।
ঠিক আছে, 9 নিচে এসে গুণ হবে। আর এই 8 দেখো এখানে 11/8 আছে, তো 8 কিসে আছে, ভাগে আছে, তো এই 8 উপরে গিয়ে গুণ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 7 গুণ 8। আর নিচেই আমরা লিখতে পারি কত, আগে তো 11 ছিল, 11 লিখলাম, গুণ দাও। এবার দেখো 9 এখানে ভাগে আছে, নিচে এসে কি হবে, গুণ হবে, তাহলে এটা। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে আমরা এটা কত লিখতে পারি, যে 8 নং তোমার 72, 9 11 99। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা থেকে, এই অংশটা থেকে আমরা কি লিখতে পারি, যে 72/99। ঠিক আছে, বুঝতে পারলাম আশা করি। তো এরকম যদি জটিল ভগ্নাংশ থাকে, তো আশা করি সবাই এটা করতে পারবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো চলো তারপরে দেখে নি। জটিল গেল। আচ্ছা, তো যে ভগ্নাংশের যে ধরনগুলো ছিল সেগুলো আমি এখানে খুব সুন্দর করে বোঝালাম। এবার চলো কয়েকটা প্রশ্ন উত্তর বের করা যাক। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, তোমরা দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে যেটা বলছে কি, যে বৃহত্তম ভগ্নাংশ কোনটি। অপশন দিয়ে দিয়েছে এখানে না। প্রথমেই অঙ্কটা একটু অন্যরকম হয়ে গেল। দেখো আমি অপশন গুলো লিখছি, কেন লিখছি সেটা পরে বলছি। ঠিক আছে, যদি অপশন গুলো লেখো তবেই এটার উত্তর বের করতে পারবে, নতুবা উত্তরগুলো বের করা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, অপশন গুলো যা দিয়েছে, 7/8, এদিকে দিয়েছে 13/16, আর এটা হচ্ছে 31/40, এবং একটা দিয়েছে 63/80। দেখো এই ভগ্নাংশটা দিয়েছে, তো দিয়ে বলছে কি, যে এর মধ্যে বলছে বৃহত্তম ভগ্নাংশ। বৃহত্তম মানে কি, বড়। ঠিক আছে, সব থেকে বড় ভগ্নাংশ কোনটি। তো এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে দেখো, প্রশ্ন কিন্তু সে প্রশ্নে এমন কোনো সংখ্যা দিইনি, ব্যাস একটা কথা জানতেছে বৃহত্তম কোনটি এদের মধ্যে। তাহলে আমাদের কি করতে, এই অপশন নিয়ে আমাদের উত্তর বের করতে হবে। ঠিক আছে, অপশনে যেগুলো আছে, এই 7/8, ওদিকে আছে তোমার কত, 13/16, 31/40, আর 63/80। যেহেতু এই রকমের আছে, ঠিক আছে, আমি অপশনগুলো এইভাবে লিখে নেব, কিংবা তোমরাও এইভাবে পরীক্ষার খাতায় লিখে নিতে পারো। আমি তো বলবো এটাই ঠিক আছে। এবার করব কি, নিচে যে যে আছে, নিচে বলতে যে হরে যে যে আছে 8, 16, 40, 80, এদের আমরা কি করব, এদের আমরা লসাগু বের করব। ঠিক আছে, আর যদি এদের আমরা লসাগু বের করে থাকি, আমি লসাগু বের করার ক্ষেত্রে কি বলেছিলাম, যে সব থেকে যে বড় হবে লসাগুর ক্ষেত্রে বা এলসিএম এর ক্ষেত্রে, এদের মধ্যে সব থেকে যে বড় হবে, তো প্রথমত আমরা তাকে টার্গেট করব। ঠিক আছে, তো সব থেকে বড় কি আছে, দেখো 80 আছে, আমি 80 নিলাম। এবার দেখবো যে এই 80 সংখ্যাটা, ঠিক আছে, বাকি সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কি যাচ্ছে না। দেখো 80 8 দিয়ে ভাগ যাবে, 16 দিয়ে 5 বারে ভাগ যাবে, 40 দিয়ে 2 বারে যাবে, আর 80 কে তো দিয়ে 80 ভাগ করাই যায়। তার মানে কি হচ্ছে, 80 সংখ্যাটা নিচে সবাইকে দিয়ে ভাগ করা গেল, তাহলে আমাদের 80 হবে আমাদের এলসিএম, যেটা আমি কিন্তু এর আগে বলেছিলাম। আচ্ছা, এটা যদি খেয়াল না থাকে আমি লিখে দিচ্ছি এলসিএম। ঠিক আছে, মনে থাকে যেন, হ্যাঁ। এবার কি করব, যেহেতু বড় বের করতে বলেছে, এবার কি করবো, এক একটা করে নেব। দেখো এই 8 দিয়ে, ওই কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে লসাগুকে ভগ্নাংশের নিচের জনকে বা হরকে দিয়ে ভাগ করতে, সেটাই করব। এই 8 দিয়ে 80 কে ভাগ করলে আমরা কত পাবো, 10 পাবো। সেই 10 কি হবে, এই 7-এর সাথে গুণ হবে, তাহলে 7×10 কত হবে আমাদের, 70। 7×10 হলে কত, 70। ঠিক আছে, কমা দিয়ে দাও। ঠিক আছে, কারণ এটা যোগ বিয়োগ তো করছি না, শুধু বড় ছোট দেখবো তো। তো এখানে আমরা কি করলাম, কমা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই 16 কে দিয়ে আমরা 80 কে ভাগ করব। ঠিক আছে, 16 কে দিয়ে যদি আমরা 80 কে ভাগ করে থাকি, তাহলে আমরা কত, 5, 16, 80, তাই তো, কত পেলাম আমরা, 5। এবার কি করব, এই 5 যেটা আছে, এই 5 আমরা 13 সাথে আমরা গুণ করব। ঠিক আছে, 13 সাথে আমরা কি করব, গুণ করব। তো 5 যদি 13 সাথে গুণ করে থাকি, তাহলে 5 13 কত হয়, 65 হয়। ঠিক আছে, বোঝা গেল আমি কি বললাম। এবার গিয়ে দেখো এটা হলো, তাহলে কমা দিয়ে দাও। এবার 40 দিয়ে 80 কে ভাগ করবো, 40 দিয়ে 80 কে ভাগ করলে কত পাবো, 2 পাবো। সেই 2 কি করব, 31 এর সাথে আমরা গুণ করব, তাহলে আমরা কত পাবো, 62 পাবো। ঠিক আছে, কমা। এবার দেখো তারপরে কি করবো, 80 দিয়ে 80 কে ভাগ করলে কত পাবো, 1 পাবো। সেই 1 আমরা এই 63 সাথে গুণ করবো, 63 সাথে গুণ করলে আমরা কত পাবো, 63। ঠিক আছে, এবার দেখো, এবার আর এলসিএম এর আমাদের আর কোনো কাজ নেই। এবার দেখো কি আছে, 70, 65, 62, 63, এদের মধ্যে
বড়কে, যেহেতু বৃহত্তমে চাইছে তাহলে বড়কে। 70 তো আচ্ছা, এই 70 কোন ভগ্নাংশ থেকে পেয়েছি সেটা বলো। দেখো এই 70 যেটা এই ভগ্নাংশটাতে পেয়েছি, তাই তো, এই যে 7/8 থেকে, তো 7/8 কোথায় আছে, অপশন এ তে। তাহলে আমাদের উত্তর হবে অপশন এ। ঠিক আছে, একদম আরামসে শিখবো, কোনো তাড়াহুড়ো নেই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, আশা করি, এবং এই অঙ্কটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর এই ধরনের যদি কোনো অঙ্ক আসে তাহলে আমরা এইভাবে করে নিতে পারি। হ্যাঁ, এটা খেয়াল রাখতে পারো যে যদি কোনো ভগ্নাংশ, যেমন এইখানে যে অপশন গুলো দিয়েছে, কোনো ভগ্নাংশ কেটে ছোট করে যায় না। যদি এমন কোনো অপশন দেয়, ঠিক আছে, যেটাকে আমরা ভেঙে ছোট করে, সাপোজ মনে করো যে অপশন এ তে দিল তোমার হচ্ছে 16/8, ঠিক আছে। অপশন বি তে দিল তোমার 7/9, তারপরে অপশন সি তে দিল হচ্ছে তোমার 10/মনে করো 5, অপশন ডি তে দিল নন, অপশন ডি তে দিল 7/2, এরকমটা যদি দিয়ে থাকে, যদি বলে যে এদের মধ্যে থেকে আমাদের সব থেকে বড় কোনটা কিংবা ছোট কোনটা, তবে দেখো এখানে যেগুলো মানে ছোট করা যাবে ভগ্নাংশ, সেগুলো আমরা করে নেব। ঠিক আছে, কিন্তু অপশনটা খেয়াল রাখবে যে আমি কোনটাকে ভেঙে ছোট করেছি, কোন কোনটা। যদি এটাকে ভেঙে লিখি তাহলে 1/2 লিখতে পারি, যদি এটাকে ভেঙে লিখতে পারি, এখানেও 1/2 লিখতে পারি। তাহলে দেখো এই ক্ষেত্রে এই ভগ্নাংশগুলো তো ছোট হয়ে গেল। ঠিক আছে, এটা কত হলো 2/1, এটা 7/9, কারণ এটাকে ভাঙা যাচ্ছে না, এটা মৌলিক সংখ্যা। দেখো এটা আছে 2/1, এটাকে ছোট করে নেওয়া গেল, এখানে 7/2, ওটাকে ছোট করা যাচ্ছে না। তো এই সব দিক থেকে দেখলাম কি, যখন ছোট করা যাবে অপশন, তখন ছোট আমরা করে নেব। ঠিক আছে, কিন্তু এই যে প্রশ্নটা আছে, এর ক্ষেত্রে অপশন গুলোকে দেখো আমরা ছোট করতে পারছি না, তো আমরা ছোট করব না, যেমন আছে সেমনটা নিয়েই আমরা চলবো। ঠিক আছে, বোঝা গেল। চলো তার পরের প্রশ্নটা দেখি আমরা। দেখো পরের প্রশ্নটা কি বলছে, বলছে যে ক্ষুদ্রতম রাশি কোনটা। তো আমি অপশনগুলো এখানে লিখে নিয়েছি। এবার দেখো যেটা করব সেটা হচ্ছে কি, যে আমরা নিচেই যে যে আছে সবার কি করব, লসাগু করবো। তাহলে নিচে লসাগু বের করতে সবার থেকে বড় সংখ্যাটাকে আগে নিতে হবে। তাহলে 10 আছে, 10কে যদি আমরা লসাগু হিসাবে ধরতে যাই, তাহলে কি করতে হবে, দেখতে হবে যে 10 সংখ্যাটাকে বাকি সব সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তাহলে দেখো 5 দিয়ে যায়, 2 দিয়ে যায়, বাট 6 দিয়ে ভাগ করা যায় না, তাহলে হবে না। তো এবার 10-এর সাথে 2 গুণ করবো, কত হবে, 20 হবে। 20কে দিয়ে যদি আমি 6, মানে 20কে যদি 6 দিয়ে ভাগ করতে যাই, যাবে না। তবে 10-এর সাথে 3 গুণ করলে কত হবে, 30 হবে। এই দেখো 30 সংখ্যাটাকে এই 5, 6 এবং 2 সবাইকে দিয়েই ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের 30 হবে আমাদের কি, লসাগু। আর এই 5কে 30 দিয়ে ভাগ করবো, কত পাবো, 6 পাবো। সেই 6 কি হবে, উপরেরটার সাথে গুণ হবে, তাহলে 3-6 কত হবে, 18 হবে। 3-6 হবে 18। তারপরে 6 দিয়ে 30কে ভাগ করবো, কত পাবো, 5 পাবো। সেই 5 কি হবে, উপরে 7-এর সাথে গুণ হবে, তাহলে 5-7 কত হবে, 35 হবে। এবার 2 দিয়ে 30কে ভাগ করবো, 30কে যদি ভাগ করে থাকি তাহলে কত হবে, 15। 15 দিয়ে যদি আমরা 3-এর সাথে গুণ করি, তাহলে 3-15 কত হবে, আমাদের 45 হবে। ঠিক আছে, তো সেদিক থেকে আমরা কি দেখলাম, যে সব থেকে যে ছোট চাইছে না, তাহলে দেখো এখানে এদের মধ্যে সব থেকে ছোট কেছে 18, তাহলে 18 আমরা কোথা থেকে পেলাম, এই 3/5 থেকে পেলাম। তাহলে আমাদের উত্তর যেটা হবে 3/5 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো তার পরের প্রশ্নটা দেখি আমাদের আবার কি বলছে। ঠিক আছে, আর এই প্রশ্নটাই করব আজকে। তারপরে আর এখন আজকের মতো আর কিছু করব না, পরবর্তী ক্লাসে আবার আবার প্রশ্ন তৈরি করব। দেখো কি বলছে, পরের প্রশ্নটা খুব সুন্দর। বলছে কি, যে 2/3, 3/5, 8/15, বলছে এদের বড় থেকে ছোটতে সাজাও। ঠিক আছে, বড় থেকে ছোট সাজাতে বলছে, তাহলে আমরা কি করবো, লসাগু বের করবো। এদের লসাগু হবে 15। 15 যদি এদের লসাগু হয়, ঠিক আছে, এবার কি করব, এই লসাগুটাকে এই 3 দিয়ে ভাগ করবো, কত পাবো, 5 পাবো। সেই 5 উপরেরটার সাথে গুণ হবে, তাহলে 5 দুগুণে কত হবে, 10 হবে। এবার কমা আছে, কমা দিয়ে দাও। 5 দিয়ে একে ভাগ করবো, তাহলে কত পাবো, 3 পাবো। সেই 3 উপরের 3-এর সাথে গুণ হলে 3 3 কত হবে, 9 হবে। 15 দিয়ে 15কে ভাগ করলে 1 পাবো, তাহলে কত হবে, উপরে 8 রয়ে যাবে। কারণ 1 যদি গুণ করা হয় তাহলে আমাদের 8ই রয়ে যাচ্ছে না। 1 যদি গুণ করা হয় তাহলে আমরা 8ই পাচ্ছি, তাহলে 8। দেখো এবার কি বলছে, বলছে যে বড় থেকে ছোট সাজাও। তাহলে খোঁজো এখানে সব থেকে বড়কে 10, তাহলে 10 কোথা থেকে আসলো, এই 2/3 এর থেকে আসলো। তাহলে ফার্স্টে হবে 2/3। তারপরে দেখো তার থেকে ছোট কে আছে 9, 9 কোথা থেকে আসলো, 3/5 এর থেকে, তাহলে তারপরে হবে 3/5। তারপরে 8, বাকি একটাই, তাহলে দেখো ওখানে কত আছে, 8/15। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে এইটা। ঠিক আছে, এটা কোথায় আছে, দেখো যেটা আছে অপশন এ। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। দেখো এখানে যা কিছু শেখালাম একদম বেসিক ছিল, এমন কোনো অ্যাডভান্স লেভেলের ছিল না। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো সবাই ভালো করে প্র্যাকটিস করো, এবং যেগুলো আমি বলি সেগুলো খুব সুন্দর করে খাতায় নোট করে আহ, ইয়ে করো, রিভিশন করো। তো
সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত রাখছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন যেটা আছে সেটা অন করে দিও, ঠিক আছে? তো আর যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রাখছি। জয় হিন্দ, জয় ভারত।